যিনি সুন্দরভাবে সকাল থেকে উপস্থাপনা করে যাচ্ছেন এবং ইংরেজি বিষয়টাকে যিনি ছাত্রছাত্রীদের কাছে সহজ করে উপস্থাপন করে ইংরেজি বিষয়ের ভীতি দূর করে আমাদের পাশের হারকে যিনি সবসময় এগিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছেন আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় উসমান ব্যানার্জি। উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং উপস্থিত সুধীবৃন্দ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই, যিনি আরেকটি বছর সফলভাবে শেষ করার সুযোগ যিনি আমাদেরকে করে দিয়েছেন। 19তম বছর আমরা শেষ করেছি এবং 20তম বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি। যে মহান রব্বুল আলামিন এই 19টি বছর সফলভাবে কার্যক্রম চালানোর সুযোগ করে দিয়েছেন, সকল সংকট মোকাবেলা করে সফলতা দিয়ে আমাদেরকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে তার রহমত কামনা করছি, দয়া কামনা করছি পরম করুণাময় মহান স্রষ্টার, যেন আমরা আরও বেশি সফল হয়ে আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত অভিভাবক মণ্ডলীর আশা আকাঙ্ক্ষা পূরণ করে তাদের সন্তানদেরকে সত্যিকার মানুষ হিসাবে তৈরি করে যেন দেশ গঠনে জাতি গঠনে আমরা ভূমিকা রাখতে পারি। সাথে সাথে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, যারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেসব মহান শিক্ষক শিক্ষিকাদের প্রতি এবং কৃতজ্ঞতা জানাই অভিভাবক অভিভাবিকাদের প্রতি, যারা আমাদের প্রতিটা ঘোষণাকে প্রতিটি কথাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়ে এই প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার সুযোগ করে দিয়েছেন। না হলে এই প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এগিয়ে নেওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না। আমি সেসব শুরু থেকে যে সমস্ত অভিভাবক মণ্ডলী এবং এলাকাবাসী যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং সাথে সাথে অভিনন্দন জানায়, শুভেচ্ছা জানায় আমার প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি। তারা যদি ভালো না হতো, সুশৃঙ্খল না হতো, কথা না শুনতো, আমাদের শত চেষ্টায় ব্যর্থ হতো এবং তারা ভালো বলেই তাদেরকে সত্যিকারভাবে তৈরি করা, ভালো রেজাল্ট করা, এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীরা হচ্ছে মূল, তারা যদি ঠিক না থাকতো আমাদের কোনো চেষ্টাই সফল হতো না, সকল চেষ্টাই ব্যর্থ হতো। আমি শুরুতেই আমার প্রিয় ছাত্রছাত্রীদের উপরে উদ্দেশ্যে একটা জোরে করতালি দিতে চাই, কারণ মেরনসানের ছাত্রছাত্রীদের সাথে কারোই তুলনা চলে না। আমি অনেক প্রতিষ্ঠানে যাই, অনেক প্রতিষ্ঠানে দেখে আমার প্রতিষ্ঠানের আমার ছেলে মেয়েদের মতো সুশৃঙ্খল এত সুন্দর দর্শক আর কোথাও দেখা যায় না। এত শান্তভাবে বসে কথা শোনা এবং শুরু থেকে শেষ পর্যন্ত শৃঙ্খলা রক্ষা করা, এটা সাধারণত খুব বিরল একটা ঘটনা। কারণ এই শৃঙ্খলায় তাদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। আর শৃঙ্খলা যে কত বেশি জরুরি আমরা আমাদের স্বাধীনতার একটু প্রেক্ষাপট দেখলে আমরা দেখি, ব্রিটিশেরা যখন খেতে না পেরে চলতে না পেরে পেটের খিদা নিবারণ করার জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে পালতোলা নৌকায় করে আমাদের এই দেশে এসেছিল, সেই ইংরেজরা ব্যবসা বাণিজ্য করে খেতে, আমরা তাদেরকে খেতে দিয়েছি, পড়তে দিয়েছি, ব্যবসা করতে দিয়েছি, কিন্তু তারা আমাদের মাথার উপরে জেঁকে বসেছিল, আমাদের তারা সিংহাসন দখল করেছিল। সেই ব্রিটিশেরা যখন সিংহাসন দখল করেছে বিভিন্নভাবে আমরা দেখেছি, বিভিন্ন জায়গা থেকে আন্দোলন শুরু হয়েছে।
আমরা মীর নেসার আলী তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে আন্দোলন করেছেন এবং মৌলানা শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী থেকে শুরু করে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনেককে দেখেছি। এরপর আমাদের বীর টিপু সুলতান, যাকে ব্রিটিশ সরকার অনেক বড় বড় টুপ দিয়েছিলেন, সে বলেছিল কোমরে স্বর্ণের বেল পেঁচিয়ে অপরের তাবেদারি করার চেয়ে 2 বেলা 2 মুঠো না খেয়ে বেঁচে থাকায় অনেক উত্তম। আর সিংহের মতো বাঁচতে হলে সিংহের মতো বেঁচে থাকবো। তাহলে এই বীরকে যুদ্ধ করতে করতে প্রাণ দিতে হয়েছে। এর পিছনে মূল কারণ ছিল আমাদের মধ্যে ঐক্য ছিল না। এক দিকে যুদ্ধ শুরু হয়, অন্যদিকে একজন জমিদারি নেই, অন্যদিকে একজন হয়তো আরেকটা উপাধির জন্য তাদের সাথে লেয়াজু করে। আমাদের মধ্যে বিশৃঙ্খলা ছিল বলেই আমরা 200 বছর ব্রিটিশদের গোলামি করতে হয়েছে। যখনই আমাদের মধ্যে ঐক্য স্থাপিত হলো, অর্থাৎ ব্রিটিশ শাসনের শেষ দিকে এসে 1920 সালের পরে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা দেখেছি একদিকে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, নেতাজি সুভাষ বসুর নেতৃত্বে বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছেন, অন্যদিকে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার সহ সবাই আন্দোলনে বিপ্লবে যখন চতুর্মুখী অসহযোগ আন্দোলন শুরু হলো এবং পরবর্তীতে এসে আমাদের মহাত্মা গান্ধী এই নেতৃত্বের হাল ধরলেন এবং শেরে বাংলাকে ফজলুল হক থেকে শুরু করে প্রত্যেকেই যে যার অবস্থান থেকে যখন সুশৃঙ্খলভাবে আন্দোলন জাগিয়ে তুলল, তখন ব্রিটিশদের পক্ষে এদেশে থাকা আর সম্ভব হয় নাই। তারা দেখলো যে আর হয়ে যায় এবং পাকিস্তানিরাই আমাদের মাথার উপরে জেঁকে বসলো এবং তারা আমাদের উপরে শোষণ নির্যাতন চালাতে লাগলো এবং আমাদের ভাষাকে তারা ছিনিয়ে নেওয়ার পায়তারা শুরু করলো। বাংলা ভাষায় আমাদেরকে কথা বলতে দেবে না, যা রাষ্ট্রীয় ভাষা হিসাবে একমাত্র উর্দুকে স্বীকৃতি দেবে। তখন বাঙালি জাতি 48 থেকে 47-এ স্বাধীন হওয়ার এবং 1971 সালে এসে আমরা 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীন হলাম। একজন জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান নেতা পাই না। আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আমরা বঙ্গবন্ধুকে যখন পেলাম, বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা বাংলাদেশের সব অপমার জনক হচ্ছে, অত্যাচার হচ্ছে, কারণ তারা আমাদের বঙ্গবন্ধুর মতো কোনো নেতা পাচ্ছে না বলে। যদি ওখানেও যদি কোনো নেতা পেত, তাহলে স্বাধীনতার সংগ্রাম হতো, সেখানেও সূত্রপাত হতো। তারা হয়তো গাছ বাস লাঠি নিয়ে এই আরাকান রাজ্যকে স্বাধীন করত, কারণ এই আরাকান রাজ্য এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল এবং স্বাধীন একটি রাষ্ট্র ছিল, যে টোটাল একটা বাংলা ভাষার একটা বৃহৎ রাষ্ট্র ছিল। এই রাষ্ট্রের রাজধানী ছিল আমাদের বাংলাদেশেরই কক্সবাজারের রামুতে বাংলার রাজধানী ছিল এবং এই পরবর্তীতে আরাকান রাজ্যের রাজধানী স্থানান্তরিত হলো এবং দীর্ঘ বিজয় উৎসব। 1000 বছর চায়নায় বসবাস করলে সে চাইনিজ হতে পারে না, আরবে বসবাস করলে সে আরবীয় হয় না। কিন্তু আমরা দেখেছি আমাদের এদেশে পর্তুগিজেরা, ইংরেজেরা, স্পেনিশরা সহ এবং মুসলমানরা সহ প্রত্যেকেই এদেশে যখন এসেছে, এদেশের জাতিসত্তার সাথে তারা মিশে গেছে এবং বাঙালি জাতিসত্তার সাথে একাকার হয়ে গেছে এবং যে জাতিসত্তা অন্য জাতিসত্তাকে মিশিয়ে ফেলতে পারে, সেটাই হচ্ছে মহান জাতি, শ্রেষ্ঠ জাতি। আর যারা অন্য জাতিকে জাতিসত্তার সাথে মিশাতে পারে না, তারা আসলে জাতি নয়, তারা আসলে উপজাতি। কিন্তু আমরাই হচ্ছি মূলত শ্রেষ্ঠ জাতি, মহান জাতি। এখানে সব জাতির মিশ্রণে মিলে একটি শ্রেষ্ঠ জাতি হিসাবে, মহান জাতি হিসাবে এই বাংলাদেশে যারা এসে বসতি স্থাপন করেছেন, সাধু সন্ন্যাসী, অলি বুজুর্গ, গাউস কুতুব, যারাই এখানে এসেছেন, তারাই এখানে বসতি স্থাপন করেছেন এবং এই জাতির সাথে মিশে একাকার হয়ে গেছেন। এটা কোনো সাধারণ কোনো জাতির পক্ষে কখনোই সম্ভব নয়। এটা জাপানিদের পক্ষে সম্ভব নয়, চাইনিজদের পক্ষে সম্ভব নয়, আরবিদের পক্ষে সম্ভব নয়। এটা একমাত্র মহান জাতি বলে, শ্রেষ্ঠ জাতি বলেই বাঙালিদের পক্ষে সম্ভব হয়েছে। সে কারণেই বাঙালিরা শ্রেষ্ঠ জাতি, মহান জাতি। আমরা এক সময় সারা বিশ্বের সিংহাসনে অধিষ্ঠিত ছিলাম। আমরা বিশ্বের 6ষ্ঠ সমৃদ্ধশালী অঞ্চল ছিলাম।
ইংরেজরা যখন এই দেশে আসে তখন আমরা শ্রেষ্ঠ সমৃদ্ধশালী অঞ্চল, আর এই দেশ থেকে যখন তারা চলে যায় আমরা বিশ্বের দরিদ্রতম অঞ্চলে পরিণত হই। কারণ তারা আমাদের শুধু শাসন শোষণ নির্যাতন করে না, আমাদের ধন সম্পদ লুট করে নিয়ে গেছে। শুধু ধন সম্পদ লুট করে তারা ক্লান্ত হয় নাই, আমাদের চিন্তা চেতনা সবকিছুকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। তারা বুঝিয়ে দিয়ে গেছে যে আমাদের ব্রেনে ওয়াশ করে দিয়েছেন যে বাঙালিদের দিয়ে পৃথিবীতে কিছুই হবে না, এবং তারা আমাদেরকে আমাদের ঘৃণা করতে শিখিয়ে গেছে। এবং সেই ধারাবাহিকতায় আমরা এখনো পর্যন্ত কোনো মার্কেটে যদি যাই, কোনো জাপানি জিনিস দেখলে খুব আনন্দ চিত্তে বলি মেড ইন জাপান, মেড ইন চায়না, মেড ইন জার্মানি, কত আনন্দ। আর মেড ইন বাংলাদেশ দেখলে আমরা ঘৃণা করি। শুধু পণ্যকে ঘৃণা করা নয়, আমরা নিজেরাই বলতে শুরু করি যে বাঙালিদেরকে দিয়ে পৃথিবীতে কিছুই হয় না। কি হয় না বাঙালিদেরকে দিয়ে? বাঙালিরা আজ থেকে 4000 বছর আগে এখানে বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল, শালবন, ময়নামতি, পাহাড়পুর, যেখানে এসে ইউরোপের সকল ছেলে মেয়েরা এসে লেখাপড়া করত, উচ্চশিক্ষিত হওয়া এখনের তুলনায় অনেক কঠিন ছিল। এখন তো ওখানে ভর্তি হতে না পারলে প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তেছে, কিন্তু তখন অনেকেই লেখাপড়া ছেড়ে দিত। সে ধরনের একটা প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা এই ম্যারনসান স্কুল প্রতিষ্ঠা করেছি। আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মন্ত্রণালয়কে বোঝাতে সক্ষম হয়েছি আমরা প্রতিষ্ঠানের নামে জায়গা কিনেছি, কিন্তু নিজস্ব প্রতিষ্ঠানের নামে নিজস্ব জায়গার উপর নিজস্ব ভ্রমণ, এই শর্তটা শিথিল না করলে চট্টগ্রাম শহরে প্রতিষ্ঠান গড়ে উঠবে না, আমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে যাব। ঢাকা শহরে যদি এই শর্তে শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া যায়, গণবসতি শর্তে যদি শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন দেওয়া যায় ভাড়া করে, চট্টগ্রামে কেন দেওয়া হবে না? আমরা ডিও লেটারের পরে ডিও লেটার দিই এবং আমরা চেষ্টা করে সফল হয়েছি। চট্টগ্রামে সর্বপ্রথম প্রাইভেট প্রতিষ্ঠান যেটা বারাগড়ের উপরে শিক্ষা বোর্ড এবং মন্ত্রণালয়ের অনুমোদন লাভে সক্ষম হয়েছে। এই ম্যারনসান যদি অনুমোদন লাভ করতে না পারত, এই ম্যারনসানের ফাইল অনুকরণ করে আরো প্রায় 42টা প্রতিষ্ঠান চট্টগ্রাম শহরে অনুমোদন লাভ করেছে, যেমন জামাল খান আইডিয়াল স্কুল, তার মেট্রোপলিটন কমার্স কলেজ সহ অনেকগুলো প্রতিষ্ঠান, 42টা প্রতিষ্ঠান এই ম্যারনসানের ফাইল দেখে অনুমোদন লাভ করতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা যদি না পারতাম তাহলে হয়তো আমরা শিক্ষা দীক্ষা আরো অনেক পিছিয়ে যেতাম। এবং বর্তমানে এটার অনুকরণে প্রায় 300 থেকে 400 প্রতিষ্ঠান চট্টগ্রাম শহরে গড়ে উঠেছে এবং শিক্ষার হারের একটা আমূল পরিবর্তন হয়েছে। শিক্ষার হার এগিয়ে যাচ্ছে, না হলে আমরা চট্টগ্রামবাসী শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে যেতাম। এবং প্রাইমারি সেকশন থেকে কলেজ সেকশন পর্যন্ত আমরা প্রত্যেকটা স্তরে অনুমোদন নিয়ে আমরা অনুকরণীয় একটা মডেল হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পেরেছি। আমরা মনে করি যে কোনো প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কারণ সকল প্রতিষ্ঠান যদি এগিয়ে যায় তাহলে এই জাতি এগিয়ে যাবে, এই জাতি শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন হবে। সেই কারণে যে কোনো প্রতিষ্ঠান আমাদেরকে ডাক দিলে আমরা যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে চেষ্টা করি তাদের শিক্ষার মান ডেভেলপ করার জন্য, তাকে এগিয়ে নেওয়ার জন্য। আমি রাত দিন চেষ্টা করি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ওই প্রতিষ্ঠানগুলোর মান ডেভেলপ করার জন্য, কারণ আমাদের স্বার্থ একটাই, এই জাতিকে এগিয়ে নিতে হবে। এই জাতির স্বাধীনতার স্বাদ আমাদেরকে পেতে হবে, এবং পেতে হলে পুরা জাতিকে শিক্ষিত করতে হবে। শুধু ম্যারনসান দিয়ে পুরা জাতি শিক্ষিত হবে না, এবং আমাদের মতো আরো অনেক প্রতিষ্ঠান গড়ে উঠুক। আরো প্রতিষ্ঠানে গিয়ে এসএসসি পাস করেছি এবং A+ সংখ্যার দিক দিয়ে আমরা বোর্ডের র্যাঙ্কিংয়ে খুব ভালো একটা অবস্থানে চলে গেছি, এবং সেদিন আরো ভালো স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা আসবে। সেদিন ইনশাআল্লাহ বেশি দূরে নয়, আমাদের অভিভাবকেরা, এলাকাবাসীরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, এভাবে সহযোগিতা করে গেলে ইনশাআল্লাহ আমরা শ্রেষ্ঠ মডেল প্রতিষ্ঠান হিসাবে আমরা দাঁড় করাতে পারবো। তবে আমাদের এই প্রতিষ্ঠান যেহেতু এগিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো সমাজ, কোনো দেশ যখন এগিয়ে যায় তার সাথে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়। যদি চিটাগং শহরে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ বেশি বলে, এটা যদি তালিকা করা হয় সবচেয়ে পাওয়া যাবে ম্যারনসান। এর পিছনে মূল কারণ আমরা মনে করি তাহলে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদেরকে রেশারেশি করে বলেই আমরা যদি কোথাও পোস্টার লাগাই, তারপরের দিনে আমাদের পোস্টার উপর অন্তত পক্ষে 10টা পোস্টার করে,
আমরা ব্যানার লাগিয়ে গেলে তারপরের দিন আমাদের ব্যানার গায়েব হয়ে যায়। সবাই মনে করে যে মেরন চানকে যদি ডেকে রাখা যায় তাহলে আমরা এগিয়ে যাব, আর আমরা মনে করি সবাই যদি এগিয়ে যায় জাতি এগিয়ে যাবে। তাহলে দুই চেতনা, দুই দিক দিয়ে ওরা আমাদেরকে ঢেকে রাখতে চায় আর আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, এবং সে কারণে আমাদেরকে পিছিয়ে রাখা তার কারো পক্ষে কখনো সম্ভব হয় নাই। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আমরা কারোর সাথে বিদ্বেষ নয়, আমরা সবার সাথে সম্প্রীতি বজায় রেখে একই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য, আমরা এই জাতি গঠনের জন্য, এই দেশকে স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। আর আমাদের স্টুডেন্টগুলোকে আমি নিশ্চয়তা দিতে চাই, আমার গার্ডিয়ানকে, আমার ছেলে মেয়েদেরকে, আমার প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা যেখানে যাবে সেখানে তাদের সাথে কারো পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব। আমরা অতীতেও দেখেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও দেখবো। কারণ আমরা আমাদের ছেলেমেয়েরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুয়েটের শিক্ষক, মেডিকেলে প্রচুর স্টুডেন্ট আমাদের ছেলে মেয়েদের আছে, এবং ইঞ্জিনিয়ারিং সব জায়গায়। এখন মেরন চানের স্টুডেন্ট নাই ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে, এরকম খুঁজে পাওয়া যাবে না। যেখানে যাই কাউকে না কাউকে পাবো, কারণ আমরা চেষ্টা করেছি তাদেরকে সত্যিকারভাবে আলোকিত মানুষ হিসাবে তৈরি করতে। তা আমি চাই আপনাদের সহযোগিতা নিয়ে নীতি নৈতিকতার মাধ্যমে আলোকিত মানুষ হিসাবে তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য অতীতেও যেভাবে আপনারা সহযোগিতা করেছেন ভবিষ্যতেও সহযোগিতা করবেন। আর অনেক সময় আর্থিক ব্যাপারটা আসলে নাসিরাবাদ করতাম, জামালহানে করতাম, হাউজিং সোসাইটিতে করতাম। তখন শিক্ষক হিসাবে আমি যখন প্রতিষ্ঠান দিয়েছি তখন চট্টগ্রাম শহরে একজন সফল শিক্ষক হিসাবে, তাহলে আমাদের পক্ষে করাটা কঠিন হয়ে যাবে। যেহেতু এলাকাটা একটু দরিদ্র অসচ্ছল এলাকা, তাহলে এখানে অনেকের পক্ষে এত টাকা বেতন দিয়ে পড়ানো সম্ভব নয়। সেই কারণে আমাদের সমস্যাটা হচ্ছে। আমরা এখনো যদি এই প্রতিষ্ঠানকে এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করি, আমাদের মেরন ছানের অন্তত পক্ষে ছাত্রছাত্রীর সমস্যা হবে, জায়গা দিতে পারবো না, প্রতিযোগিতার মাধ্যমে ভর্তি করাতে পারবো। কিন্তু আমরা সেটা চাই না। আমরা যেখানে দরকার সেখানে প্রতিষ্ঠান রাখতে চাই, সেখানের মানুষকে অসচ্ছল হোক। আগামীকাল চকবাজার ক্যাম্পাসে শুরু হবে, এরপর আমাদের ভর্তি কার্যক্রম, তারপরে নতুন ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা হবে। 31 তারিখের মধ্যে নতুন ছাত্রছাত্রী ভর্তি করাবো। 1 জানুয়ারি থেকে আমাদের নতুন বছরের ক্লাস শুরু হবে। আমাদের বইও চলে এসেছে, হাই স্কুলের বই চলে আসছে, প্রাইমারি স্কুলের বই হয়তো 2-1 দিনের মধ্যে সরকার দেবে। হাই স্কুলের বই অনেক আগেই চলে আসছে, সব বই চলে আসছে। তাহলে আপনাদের সার্বিক সহযোগিতা চেয়ে এবং মহান রব্বুল আলামিনের রহমত কামনা করে আজকে মহান বিজয় দিবসে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আজকে দীর্ঘ সময় ধরে আমার সম্মানিত অভিভাবক মণ্ডলীরা যেখানে এসেছেন, সময় দিয়েছেন, অপেক্ষা করেছেন, কথা শুনেছেন, এই জন্য তাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। উন্মোচিত হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। সবাই জুড়ে করতালি দিয়ে আমরা মুহূর্তে ধারণ করে রাখবো। অত্যন্ত সুন্দর লাল সবুজে ঘেরা আমাদের সেই রেজাল্ট বোর্ড, অত্যন্ত সুন্দর, অসাধারণ। এবং স্যার মহোদয়কে অনেক ধন্যবাদ রেজাল্ট উন্মোচনের জন্য। এখন আমাদের ফার্স্ট অ্যান্ড থার্ড এবার বার্ষিক ফলাফল। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে তারান্নুম তানহা। চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে তানজিমুল ইসলাম। ষষ্ঠ শ্রেণীতে করেছে মালিহা নিজুম। সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তানবির উদ্দিন। নবম শ্রেণী বিজ্ঞান ব্যবসা প্রথম স্থান অধিকার করেছে কারিশমা নিগার। এবার আমি সকল শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকারীদের নাম বলবো। মোহাম্মদ আফিয়া জান্নাত তাসনিম। সবাই একটু করতালির মাধ্যমে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের একটু উৎসাহিত করবেন।
তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে পুষ্পিতা জাহান তানিশা। পুষ্পিতা জাহান এই তৃতীয় স্থান অধিকারীদের নাম বলবো। সাজ্জাদ বিন হুসাইন। তিন নার্সারিতে সাজ্জাদ। দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকারী ফারাবি তাবাসসুম। তৃতীয় স্থান অধিকারী সুবাইদা আলম সাবিবা। সুবাইদা আলম সাবিবা। চতুর্থ শ্রেণীতে তৃতীয় স্থান অধিকারী। সবাই করতালির মাধ্যমে আমাদের এই ক্ষুদ্র শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করবে। ষষ্ঠ শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে রাকিবুল ইসলাম। সব করেছে সাফায়েত হোসেন। নবম শ্রেণী ব্যবসায় এখানে প্রিন্সিপাল স্যার, মুর্শিদ স্যার এবং অন্যান্য অতিথিবৃন্দ, বলছেন স্যার, সবাইকে অভিনন্দন এবং অভিনন্দন জানাই এখানে সুন্দর প্রোগ্রামে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং উপস্থিত সবাইকে বিজয়ী শুভেচ্ছা। এখন আমরা ভাগে ভাগে মিষ্টি করবো। এখন ক্লাস হয়ে গেলে দেবো, আর এর ভিতরে কিছু সাংস্কৃতিক আর দু একটা প্রোগ্রাম চলবে।